গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন দিনের গল্প নিয়ে আরও একবার হাজির হলাম তোমাদের কাছে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকের গল্পটা একদম সকাল সকাল শুরু করছি। আজকের দিনটা শনিবার। একদম সকালে উঠে আমরা তিনজনে মিলে চলে এসছি আজকে রিশানের চুল কাটাবার জন্যে। ভেবেছিলাম সকাল সকাল এসছি, খুব তাড়াতাড়ি কাজটা মিটে যাবে, কিন্তু এসে দেখলাম ওয়েটিং আছে। তাই রিশানকে এখানে চেয়ারে বসিয়ে দিয়েছি, আমরা ওর পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছি। যারা ডেইলি ব্লগিং করে তারা দিনের ছোট বড় সব মুহূর্তই ক্যামেরাবন্দি করে। সেই কারণেই আজ আবারও তোমাদের সাথে রিশানের হেয়ার কাটের ভিডিওটা শেয়ার করছি। এর আগেও এই বিষয়টা তোমাদের দেখিয়েছি, কিন্তু তোমাদেরকে তো বলেছি এর আগে, এই হেয়ার কাট বিষয়টা কিন্তু আমাদের কাছে মোটেও একটা সাধারণ বিষয় নয়। এটা মোটেও কোনো সাধারণ হেয়ার কাট নয়। এটি আমাদের জীবনের একটা বড় মাইলস্টোন বলা যেতেই পারে। হয়তো তোমরা না থাকলে এই ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার কথা ভাবতামই না। আজ যখন পেছনে ফিরে তাকাই, পুরোনো দিনের ভিডিওগুলো দেখি, তখন মনে হয় আমাদের এই যাত্রার সাক্ষী থাকার জন্য তোমাদের প্রত্যেককে একটা করে থ্যাংক ইউ অবশ্যই দেওয়া দরকার। একটা সময় ছিল যখন কোনো রকমে তাড়াহুড়ো করে ট্রিমার দিয়ে চুলটা শুধু কেটেই ঘরে ফিরে আসতাম। ঠিকমতো করে কোনো দিন যে প্রপার হেয়ার কাট করানো সম্ভবও হতে পারে, এই স্বপ্নটাই কখনো আমরা মাথাতেই আসেনি কখনো এই কথাটা। আর আজ রিশান শান্ত হয়ে বসে চুল কাটছে দোকানে। এই দৃশ্যটা সত্যিই খুবই সাধারণ, কিন্তু আমাদের মতো বাবা মায়ের কাছে অসংখ্য ব্যর্থ চেষ্টার একটা ফল। যাই হোক, আজকেও খুব সুন্দরভাবে রিশানের চুল কাটা হয়েছে। আমরা বাড়িতে চলে এসেছি। সোমদেব এখন গাছের কিছু ফুল তুলে নিচ্ছে পুজোর জন্যে। এইবার আমিও আমার কাজের জায়গায় চলে এসেছি। রান্না বান্না শুরু হয়ে গেছে পুরো দমে। একটা কথা ভাবলে আজ খুবই অবাক লাগে। আমাদের পরিবারে জানো তো, কখনো কাউকে বিজনেস করতে দেখিনি। ছোটোবেলা থেকে কাউকে দেখলে মনে হয় না যে আমিও বিজনেস করি, এরকম কিন্তু কাউকে কখনোই দেখিনি। ছোটোবেলা থেকেই চাকরির কথাই শুনে এসেছি। মনে মনে ইচ্ছেও ছিল চাকরি করব, আর করেওছি, বহু বছর চাকরি করেছি। তাই কখনো ব্যবসার কথা মাথাতেই আসেনি। অথচ জীবন মানুষকে এতটাই অদ্ভুতভাবে তার রাস্তাটা ঘুরিয়ে দেয়। আজ কিন্তু এই ছোট কিচেনটাই আমার কর্মক্ষেত্র, আমার স্বপ্ন, আর আমার নিজের পরিচয় গড়ে তোলার একটা চেষ্টা। প্রতিদিন নতুন কিছু শেখা, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, সব মিলিয়েই এটাই এখন আমার জীবনের একটা বড় অংশ। একটা সময় জীবনটা একেবারে থেমে গেছিল। চাকরি ছাড়তে বাধ্য হওয়া, নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে উঠে আসা, তারপর রিশান যে অটিস্টিক সেটা জানতে পারা, এই সমস্ত ঘটনা সব একসাথে নেমে এসেছিল জীবনে। চিরকাল নিজের একটা পরিচয় গড়ে তোলার যে স্বপ্ন দেখতাম, সেটাও কোথাও গিয়ে হারিয়ে গেছিল। কিন্তু জীবন তো থেমে থাকার নাম নয়। সেই অন্ধকার সময়গুলো পেরিয়ে আবার একটু একটু করে নিজেকে গুছিয়ে নিচ্ছি, আবার নতুন করে স্বপ্ন দেখছি। এটাই জীবন। একবার ভেঙে পড়বো, আবার নিজের শক্তিতেই উঠে দাঁড়ানোটাকেই জীবন বলে। অন্যান্য উইকেন্ডগুলোর মতো আজও বেরিয়ে পড়েছি। তবে আজ আর সোমদেবের অফিস পাড়ায় যাওয়া হচ্ছে না, কারণ ওখানে এত যাই, তোমরা তো জানোই হিঞ্জে বাড়িতে আমরা প্রায়শই যাই, একটু বোর লাগছে যেতে। আজ একটা অন্য জায়গায় যাচ্ছি। রাবেত নামে একটা জায়গা আছে আমাদের বাড়ির খুব কাছেই। ওখানে অনেক দিন ধরেই শুনেছি একটা খুব সুন্দর ইস্কনের মন্দির আছে, তো আজকে সেখানেই যাচ্ছি, আর তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করব। আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। এখানে দেখলাম কিন্তু 4 হুইলার আর 2 হুইলারের খুব সুন্দর করে পার্কিংয়ের ব্যবস্থা আছে ফ্রি অফ কস্টে। আর মন্দিরের আশেপাশে বেশ কয়েকটা ছোট ছোট দোকানও আছে, যেরকম অন্যান্য মন্দিরের সামনে হয়ে থাকে। আর এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। এখানেও বেশ কিছু ঠাকুরের সামগ্রীর দোকান দেখতে পাচ্ছি।
সোমদেব অনেকবারই বলছিল থাক যাব না, কারণ এখানে বেশ ভালোই মানুষের ভিড় দেখতে পাচ্ছি। আর রিশানকে নিয়ে ভিড়ের মধ্যে একটু অসুবিধেই হয়ে যায়, ওকে সামলানো, ওর কমফর্টের দিকটা খেয়াল রাখা, সব মিলিয়ে আমাদের জন্য একটু অসুবিধে হতেই পারে। কিন্তু একটা জিনিস আমি সবসময় লক্ষ্য করেছি, কোনো মন্দিরের মধ্যে গেলে রিশানকে নিয়ে আমাদের সেরকম কোনো অসুবিধে কখনোই হয় না, মানে এখনও অবধি তো হয়নি। ও খুব সুন্দরভাবেই নিজেকে ম্যানেজ করে নেয়, আমরা ওকে খুব সহজেই সামলাতে পারি। মাঝে মাঝে আমার মনে হয় হয়তো যার দর্শন করতে এসেছি তিনিই রিশানকে দেখে রাখছেন, হয়তো তাই এত ভিড়ের মধ্যেও কখনো কখনো সব কিছু খুব সুন্দরভাবে, খুব সহজভাবেই ম্যানেজ হয়ে যায়। এই জায়গাটা হলো মন্দিরের সামনের জায়গাটা, এখানে প্রচুর দোকানও রয়েছে আর একদিকে রয়েছে জুতো রাখার জায়গা, আর ওই যে সিঁড়িটা দেখছো ওইখান দিয়েই মন্দিরে যাওয়ার রাস্তা। সিঁড়ি দিয়ে উঠে আমরা এইবারে যেখানে ঠাকুরের মূর্তি রয়েছে সেখানে যাচ্ছি। এখন মন্দিরে আরতি হচ্ছে, আরতির সময় পুরো মন্দিরের পরিবেশটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। মন্দিরের ভেতরে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করে করা, চারিদিকে আলোর ছটা আর তার সাথে আরতির শব্দ, সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর শান্ত পরিবেশ তৈরি করেছে। একদিকে ছেলেরা দাঁড়িয়ে আরতি দেখছে আর আরেকদিকে মেয়েরা। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল বাইরের সেই ব্যস্ত জীবন, রোজকার চিন্তা, কাজের চাপ সব কিছু যেন এই মন্দিরের দরজার বাইরেই রেখে এসেছি। আমি আসলে ঠাকুর পুজোর কোনো নিয়মই জানি না, কোন পুজোয় কী মন্ত্র বলতে হয়, কী নিয়মে পুজো করতে হয় কিছুই জানা নেই, কিন্তু তাও যখনই কোনো মন্দিরে আসি আমার ভেতরে একটা অদ্ভুত শান্তি কাজ করে। আমার মনে হয় সবার সাথেই তাই হয়, কেন করে তার কোনো নির্দিষ্ট কারণ আমি বলতে পারবো না, শুধু মনে হয় এই জায়গাটাতে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেই মনটা একটু হালকা হয়ে যাবে। হয়তো ভগবানকে পাওয়ার জন্যে সব নিয়ম জানা বা সব মন্ত্র জানা বা খুব বড় করে পুজো করার খুব একটা প্রয়োজন নেই, যেটা আমার মনে হয়। হয়তো মন থেকে একবার তার সামনে দাঁড়িয়ে মানে শুধু বলবো যে তুমি সব জানো, তুমি সব দেখে রেখো, এটুকুই কখনো কখনো আমার মনে হয়, কখনো কেন সবসময় আমার মনে হয় এটাই যথেষ্ট। চলো এইবারে তাহলে যাওয়ার পালা। বেশ অনেকটা সময় মন্দিরের ভেতরে কাটালাম, খুব ভালো লাগলো আমাদের। আর এই সব কিছু পসিবল হয়েছে রিশানের জন্যে, ও ভালো হয়েছিল বলেই আমরা এতটা সময় এখানে থাকতে পারলাম, আর যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আজকের গল্পটাও তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও,
আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আরও একটা নতুন গল্প নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।